তো হ্যালো স্টুডেন্টস, তোমাদের এসএসসি ফাইন্ডার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এবং আমরা আজ থেকে একটা নতুন ব্যাচ শুরু করতে চলেছি, যেটা ইউটিউবে দেখানো হবে এবং সম্পূর্ণ বিনামূল্যে, এমন নয় কোনো পেড ব্যাচ। তো এখানে কি থাকবে, এটা অ্যাকচুয়ালি এটা টার্গেট হচ্ছে, মানে এই যে ব্যাচটা আমরা আনতে চলেছি, সেই ব্যাচটা টার্গেট টার্গেট কি টার্গেটটা হচ্ছে এসএসসি এমটিএস। এসএসসি এমটিএস এক্সামকে টার্গেট করে এখানে পড়ানো হবে। এবার দেখো, এসএসসি এমটিএস এক্সামে যা যা থাকে, অর্থাৎ চারটে তো পার্ট থাকে। একটা কোয়ালিফাই করতে হয়, একটা পার্ট, দুটো পার্ট থাকে। একটা পার্টে কোয়ালিফাই করতে হয়, একটা পার্টে মার্কস অ্যাড হয়। তো যে পার্টটা কোয়ালিফাই করতে হয় সেই পার্টটা নিশ্চয়ই তোমরা জানো। সেখানে কি থাকে, সেখানে ম্যাথ থাকে আর রিজনিং থাকে। আর এটা হচ্ছে কোয়ালিফাই। আর যেটা মেন, যেখান থেকে মেরিট লিস্ট হয়, সেটা হচ্ছে ইংলিশ। আর কি থাকে, আর থাকে জিকে, জিএস। এইটা থেকে কি হয়, এটা থেকে সিলেকশন। সেই জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো তোমাদের আমি মেনলি, যেহেতু এটা এসএসসি এমটিএস টার্গেট ব্যাচ, সেহেতু আমরা করব, দেখো, আমরা ইংলিশ আর জিএস ডেইলি করব। এবং আহ, চেষ্টা করব পরীক্ষার আগেই আমরা যাতে এই ব্যাচটাকে কমপ্লিট করে একবার, এক থেকে দুবার রিভাইজ করে নিতে পারি, এবং তার সঙ্গে সঙ্গে যত পিওয়াইকিউ আছে এসএসসি ততগুলো পড়ে নিতে পারি। এবার জিএস পড়লে তোমার এমন নয় যে শুধু এই পরীক্ষাটার জন্যই কাজে লাগবে। যে কোনো পরীক্ষা যেখানে জিএস আসে, ইংলিশ আসে, ম্যাথ রিজনিং আছে, সব জায়গায় কাজে লাগবে। তবে ম্যাথ রিজনিংটাকে এখানে একটু কম গুরুত্ব দেবো, যেহেতু এটা কোয়ালিফাইং নেচার। এটা ইজিলি তোমরা কোয়ালিফাই করে যেতে পারবে, খুব একটা বেশি নাম্বার দরকার হয় না। ঠিক আছে? তো ঠিক আছে, তাহলে আজকে আমরা শুরু করব পলিটি দিয়ে। একটা ইম্পর্টেন্ট, বলতে পারো জিকে একটা চ্যাপ্টার, মানে সরি, একটা টপিক বা সাবজেক্ট। এই পলিটিতে কি আছে দেখো, পলিটি কেন আমরা শুরু করছি, কারণ পলিটি জিনিসটা হচ্ছে মানে একটু সিলেবাসটা অপেক্ষাকৃত কম। অন্য যে ইতিহাস, ভূগোল এসব থেকে যদি দেখতে যাও, তাহলে এগুলো কিন্তু বেশি, সিলেবাসটা বড়, অনেকটা ফাস্ট। কিন্তু পলিটির সিলেবাসটা একটু কম, অথচ পলিটি থেকে ভালো রকমই প্রশ্ন আসে। আর পলিটি তোমাকে জানতেই হবে, এমন নয় যে তুমি শুধু পড়ছো বলে জানতে হবে। তোমাকে দেশের, যদি তুমি দেশের একজন সিটিজেন, সেহেতু তোমাকে অ্যাওয়্যার তো থাকতেই হবে যে আমাদের দেশের যে কনস্টিটিউশন, সেটা সম্বন্ধে তো তোমার নলেজ থাকবে। ঠিক আছে, তো চলো শুরু করি আজকে ক্লাসটা। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখছি, তোমাদের কিন্তু এই যে আহ, এই যে ব্যাচে যে পড়ানোটা হবে, এরপর কিন্তু সমস্ত পিআইকিউ একদম ধরে ধরে করানো হবে। ঠিক আছে, তো কোনো টেনশন নেই। এবং তোমাদের আমি 200% শিওর কথা বলতে পারি যে 200% সিলেকশন তোমরা পাবে, তোমরা যদি এই ব্যাচটাকে ফলো করো, রেগুলার ভিডিওগুলো দেখো স্কিপ না করে, এবং তোমরা প্র্যাকটিস করো। আমি যেগুলো করাবো আমি এখানেই করাবো, তুমি একেবারে দেখতে পারো। তোমরা ট্রাই করবে প্রথমে নিজে, ভিডিওটা যেহেতু আমি রেকর্ডেড দিচ্ছি, তাই যখন আমি প্র্যাকটিস ভিডিও করাবো তখন তোমরা ভিডিওটা দেখে স্টপ করে প্রথমে নিজে করার চেষ্টা করবে, তারপর আমার অ্যান্সারটা দেখবে আর এক্সপ্লেনটা দেবে। ঠিক আছে, তো চলো এটা শুরু করি আজকে। তাহলে আজকে আমরা কি শুরু করব, আজকে আমরা শুরু করবো ইন্ডিয়ান পলিটিক্স শুরু। তাহলে ইন্ডিয়ান পলিটি, দেখো, আমরা এমন নয় যে ইন্ডিয়ান পলিটিক্স শুরু করছি বলে আমরা ফার্স্টে চলে গেলাম মেকিং অফ দ্য কনস্টিটিউশন, কে করেছিল, কে প্রথম ধারণা দিয়েছিল, এম এন রয় বা অন্য কেউ, বা মানে তারপর কে হয়েছিল, তারপর আহ, কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম কনস্টিটিউশন অ্যাসেম্বলি গঠনের ইয়া প্রস্তাব দিল, যেটা এখানে আছে। দেখো, এটা আমি এখানে করেছি, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিন্তু, হয়তো দেখতে পাবে বা পাবে না। যাই হোক, তো এইখানে দেখো, এখানে আমি এখানে করা আছে, বাট আমি এটা থেকে স্টার্ট করবো না। আমরা প্রথমে কি টার্গেট হবে, আমাদের প্রথমে টার্গেট হবে যেখান থেকে ম্যাক্সিমাম নাম্বার কোয়েশ্চেন আসে, অর্থাৎ যে কোশ্চেনটা থেকে আমাদের বেশি প্রশ্ন আসে এসএসসি এমটিএস এ, সেই কোশ্চেনগুলো আগে ক্লিয়ার করে নেবো। তারপর আমরা বাকি যেগুলো আছে সেগুলো তো করবো, এবং যেগুলো ক্লিয়ার করে নেবো সেগুলোকে বারবার রিভাইজ করবো। ঠিক আছে, তো শুরু করি। তো যেটা আসে প্রথমে, সেটা আসে আর্টিকেল থেকে কোশ্চেন। ঠিক আছে, আর্টিকেল হচ্ছে একটা বিশাল বিশাল ইম্পর্ট্যান্ট ইন্ডিয়ান পলিটিক্স পড়তে গেলে। তোমরা যদি কোশ্চেনগুলো দেখো, তাহলে 80% কোশ্চেন, 80 কি 90% কোশ্চেনই তোমরা পাবে যেটা আর্টিকেল রিলেটেড কোশ্চেন, যেটা কোন আর্টিকেলে আছে, বা এটা এইগুলোর মধ্যে কোনটা
এত নম্বর আর্টিকেলের অন্তর্গত নয়, এরকম টাইপের ডাইরেক্ট আর্টিকেল তুলে প্রশ্ন দেবে, ঠিক আছে। তো সেগুলো আগে আমরা করে, তো আর্টিকেল করার আগে দেখো, কনস্টিটিউশন শুরু করতে গেলে আমরা কোনো যদি সরকারি বই হয় তাহলে দেখবে প্রথমে থাকে প্রিয়াম্বল, বা যেটাকে আমরা বাংলাতে কি বলি, প্রস্তাবনা। এবার প্রস্তাবনাটাকে আমরা একবার দেখে নেব, তারপর প্রস্তাবনাতে আমরা আরো ফাস্টলি করবোই, মানে আরো ডিটেলে যাবোই, কিন্তু আমরা দেখে নেবো। আর হ্যাঁ, এখানে আমরা চেষ্টা করবো একটা জিনিস, যত সংখ্যক শর্ট পড়ার, মানে কম, যাতে কম পড়তে হয় এবং সেগুলোকে বারবার আমরা পড়ি, ঠিক আছে। যাতে কম পড়তে হয় কেন, কারণ কম যদি না পড়ি, হিউজ নাম্বার অফ কন্টেন্ট যদি আমি নিয়ে নিই তাহলে আমরা মনে রাখতে পারবো, ঠিক আছে। এবং আমরা চেষ্টাও করবো মনে রাখা, সেটা হয়ে যাবে। তো চলো দেখি কি করে হচ্ছে। তো প্রিয়াম্বেল স্টার্ট করছে আজকে। প্রিয়াম্বেলটা কি? প্রিয়াম্বেলটা হচ্ছে একটা প্রস্তাবনা, মানে সংবিধান শুরুর আগে বলে দেওয়া হয়েছে যে সংবিধানের মধ্যে কি কি আছে, ঠিক আছে। এটা বলতে পারো বেসিক স্ট্রাকচার। তো এই প্রিয়াম্বেলে কি লেখা আছে দেখতে পাচ্ছ, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to the constitution of India into a sovereign socialist secular democratic republic। এবার এই বাংলা মানে কি, নিচে তখন লেখা আছে, সোভিয়েন মানে হচ্ছে সার্বভৌম, সোশ্যালিস্ট মানে হচ্ছে সমাজতান্ত্রিক, সেকুলার মানে হচ্ছে ধর্মনিরপেক্ষ, আর ডেমোক্রেটিক মানে হচ্ছে গণতান্ত্রিক, রিপাবলিক মানে হচ্ছে প্রজাতান্ত্রিক। এবার সার্বভৌম কি, সমাজতান্ত্রিক কি, ধর্মনিরপেক্ষ কি, গণতান্ত্রিক কি, এগুলো তোমরা ডিটেলসে কখন দেখবো, এই 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 পিডিএফটা যখন আসবে তখন আমরা ডিটেলসে দেখবো। দাঁড়াও দেখে নি, তোমরা এই পিডিএফটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই পিডিএফটা যখন আসবে তখন আমরা ডিটেলসে দেখবো, ঠিক আছে। কিন্তু আমরা এখানে জাস্ট আর্টিকেল গুলো পড়বো, তাই আমরা জাস্ট বলে বলে যাচ্ছি পড়বো, ঠিক আছে। তো দেখো, এবার এখানে এই গোটা এই যে, সরি, এই যে গোটা ইয়ে জিনিসটা আছে, এতর মধ্যে কোনটা ইম্পর্টেন্ট জিনিসটা দেখো, যেটুকু প্রশ্ন আছে সেখান থেকে বলে দিচ্ছি আমি তোমাদের। এখানে দেখো একটা টার্ম আছে সোভিরেন, সোশ্যালিস্ট, আর এখানে দেখো ইন্টিগ্রিটি আছে, ঠিক আছে। তো সোশ্যালিস্ট, এই সরি সোভিয়েন বলছে, সোভিয়েনটা তো না, সোভিয়েনটা ছিল আগের থেকে, সোভিয়েনটা কেন বলছি, সেকুলার, ধর্মনিরপেক্ষ, মানে সমাজতান্ত্রিক আর ধর্মনিরপেক্ষ, আর ইন্টিগ্রিটি, ইন্টিগ্রিটি মানে হচ্ছে অখণ্ডতা, ঠিক আছে। মানে তুমি এটাকে ভেঙে দিতে পারবে না, বা দেশটাকে ভাগ করে দিতে পারবে না আগে থেকে। এবার তোমার বলবে তো দেশ ভাগ হয়েছে, আমাদের ভারত ভাগ হয়েছে, পাকিস্তান ভারতবর্ষ হয়েছে, এটা ভারতবর্ষ, কিন্তু এটা মানে ভাগ হয়ে যাওয়ার পর যে ভারতবর্ষটা রয়েছে, যে মূল ভূখণ্ডটা, তার কনস্টিটিউশন, এই মূল যে ভূখণ্ড যে ভারতবর্ষ, সেটা কিন্তু আর ভাগ হবে না, অখণ্ড। এবং ইউনিটি থাকবে অবশ্যই, নিজেদের মধ্যে আমাদের ভ্রাতৃত্ববোধ থাকবে এবং ইউনিটি, আমরা কেউ কার থেকে আলাদা নই, সবাই একসঙ্গে থাকবে, ঠিক আছে। তো যাই হোক, তো এগুলো আসে যে সোশ্যাল, সেকুলার, ইন্টিগ্রিটি, এগুলো কিন্তু আগে প্রিএমবেলে ছিল না। প্রিএমবেলকে একবার, এখনো পর্যন্ত অনলি ওয়ান টাইম কি করেছে, সংশোধন করা হয়েছে, বা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট যেটা বলা হয়, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তখন অ্যামেন্ডমেন্টে যাবো, তখন অ্যামেন্ডমেন্ট নিয়ে পড়বো, ঠিক আছে। তো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল, এটা 42, মানে 42তম সংবিধান সংশোধন, 42th অ্যামেন্ডমেন্ট 1976 সালে হয়েছিল, ঠিক আছে, 1976। এবার এর মাধ্যমে এই তিনটাকে অ্যাড করা হয়েছিল, সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রেটিভ। এবার যখন এটা পড়বো তখন আমরা আরো ডিটেলসে দেখবো। এবার আমরা যেগুলো মেন জিনিসটা দেখবো সেটা হচ্ছে আর্টিকেল, ঠিক আছে। এই চলে এলাম আর্টিকেল, অনুচ্ছেদ বা অনুচ্ছেদের তালিকা, এইগুলোকে আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো প্রথম দেখো, ইন্ডিয়ার আর্টিকেল প্রথমে বলে রাখি, আমরা এখানে দেখবো, এখানে বেশি আর্টিকেল আমরা পাবো না, মোটামুটি 395-এর মতো আর্টিকেল পাবো। আর আমাদের কাছে পার্ট, এটা আর্টিকেল পাবো, পার্ট, ঠিক আছে, একটা আর্টিকেল, একটা হয় পার্ট, পার্টের মধ্যে হয় আবার চ্যাপ্টার, ঠিক আছে। আর কি হয়, আর হয় শিডিউল, ঠিক আছে। তো এগুলো মনে রাখবে, ইংলিশে মনে রাখার চেষ্টা করবে, কেন, কারণ পরীক্ষাতে কি হয়, বাংলা যে ট্রান্সলেশন ওরা করে সেটা অনেক সময় ঠিক থাকে না, মানে এমন ট্রান্সলেশন করে দেবে তুমি বাংলাটা বুঝতে পারবে না যে এটা কি বলতে আছে, বাট ইংলিশটা কিন্তু সেম থাকে, তাহলে ইংলিশটা তুমি বুঝে নেবে। তাই তোমরা আসতে চেষ্টা করবে ইংরাজিতে, আমি নিচে বাংলাতে দিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, কিন্তু চেষ্টা করবে যাতে ইংলিশে টার্মগুলোকে যেন আমি মনে রাখি, ঠিক আছে।
তো 395টার মতো আর্টিকেল আমরা এখানে দেখবো, আর 22টা পার্ট দেখবো। পার্টের ভিতরে আবার অনেক চ্যাপ্টার আছে। আর শিডিউল আমরা কটা আছে, শিডিউল আছে আমাদের 10 12, ঠিক আছে, 12টা। এবার শিডিউলটা পরে দেখবো, শিডিউলটা আমরা এই এই পিডিএফে দেখবো, ঠিক আছে। আমরা যেটা এখন দেখবো সেটা হচ্ছে আর্টিকেল, আমাদের মেন ফোকাস হচ্ছে আর্টিকেল, ঠিক আছে। তো আর্টিকেলটা আমরা ফোকাস করবো। তো চলো আর্টিকেল শুরু করা যাক। আর্টিকেল জানতে গেলে কি করতে হবে, তার পার্টের ভিতরে আছে আর্টিকেল, তাই তো, মানে পার্ট আছে, পার্টের ভিতরের মধ্যে অন্তর্গত আর্টিকেল আছে। এবার কিছু কিছু পার্টে আবার আলাদা আলাদা চ্যাপ্টারও আছে। ওকে, তো পার্ট ওয়ানটা যদি দেখা যায় তাহলে এটা কি কি, মানে পার্ট ওয়ান মানে কি, পার্ট ওয়ান মানে হচ্ছে এর মধ্যে কোন আর্টিকেলগুলো আছে আমাদের জানতে হবে, মানে কত থেকে কত পর্যন্ত। প্রশ্ন এরকম ভাবেও আসে যে এত নম্বর আর্টিকেল বা এত নম্বর পার্টে কোন আর্টিকেলটা নেই নিম্নের মধ্যে, নিয়ে হয়তো দিয়ে দিল যে পার্ট 11-এ কোন নম্বর আর্টিকেলটা নেই, সেখানে হয়তো 3-4টা আর্টিকেল দিয়ে দিল। এবার তোমাদেরকে জানতে হবে যে কোন আর্টিকেল, কতগুলো আর্টিকেল, মানে কোথা থেকে কত পর্যন্ত আর্টিকেল ওই পার্টের মধ্যে আছে, ঠিক আছে। তো চলো আমরা শুরু করি, মানে কোন পার্টে কতগুলো আর্টিকেল আছে। দেখো, ফার্স্টে আছে পার্ট ওয়ান। পার্ট ওয়ান কি বলছে না, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, ভারতের যে ইউনিয়ন এবং তার যে টেরিটরি সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে, মানে মূল ভূখণ্ড যেটা হবে সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে পার্ট ওয়ানে। এটা কটা আছে আর্টিকেল, আর্টিকেল 4টে আছে, 1 থেকে 4 অব্দি একটা আর্টিকেল আছে, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখতে হবে তোমাকে। কেন যদি বলে যে যদি ধরে নাও একটা প্রশ্ন দিয়ে দিল যে ইউনিয়ন টেরিটরি রিলেটেড কোনো প্রশ্ন, বলবো যে এটা কোন পার্টের অন্তর্গত, তাহলে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ ইউনিয়ন টেরিটরি রিলেটেড প্রশ্ন, মানে এটা পার্ট ওয়ানের অন্তর্গত। এবার আর্টিকেলগুলোকে দেখবো ভাগ। এবার আমি এখন যেহেতু প্রথম বলছি সেহেতু আমি আস্তে আস্তে বলছি, ধীরে ধীরে কিন্তু আমরা স্পিড বাড়াবো, কেননা আমাদের হাতে অত টাইম নেই। আর যদি আমরা এমন নয় কোনো ফালতু বকা বা মজা করা এইসব নয়, আমরা সিরিয়াসভাবে এটা দেখবো এবং চেষ্টা করব যাতে আমরা বারবার রিভাইজ করার মাধ্যমে এটাকে মনে রাখতে পারি। ওকে, এবার দেখো বোঝো আগে আর্টিকেল 1-এ কি আছে। বোঝো মানে জাস্ট এত কিছু বোঝার নয়, ম্যাথের মতো নয়, মানে মানে জিনিসটা কনসেপ্টগুলো দেখে না যে মানে জিকে জিজ্ঞেসে কনসেপ্ট, এটা ম্যাথের, ঠিক আছে। তো 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে। শর্টে বলতে গেলে নেম অফ দ্য টেরিটরি অ্যান্ড ইউনিয়ন, নাম কি কি হবে, সেই নামের যে টেরিটরি আছে, যে বিভিন্ন নাম আছে ইউনিয়নের নাম ও ভূখণ্ড, সেটা কোথায় আছে 1 নম্বর আর্টিকেল। আরেকটা কথা, আমরা কিন্তু অ্যাক্টিভ রিকলের মাধ্যমে যখন আমরা এটা শেষ করব তখন আমরা অ্যাক্টিভ রিকলের মাধ্যমে কিন্তু মনে রাখার চেষ্টা করবো, তখন এটা দেখবে পরে আমরা, মানে যখন পড়বো তখন বুঝতে পারবে, ঠিক আছে। তো প্রথমে কি দরকার, নেম। আমার প্রথমে কি দরকার, নাম দরকার, নাম নেম। এবার সেটা ইউনিয়ন মানে রাজ্য স্টেটের নেম, এবং যে ইউনিয়ন টেরিটরি আছে, ইন্ডিয়াতে তো দুটোই আছে, একটা হচ্ছে স্টেট আর একটা হচ্ছে ইউনিয়ন টেরিটরি, ঠিক আছে। তো স্টেটের নাম আর ইউনিয়ন টেরিটরি এগুলো কোথায় উল্লেখ আছে, আর্টিকেল 1-এ। আর্টিকেল 1-এ উল্লেখ আছে এগুলো। আর্টিকেল 2-এ কি উল্লেখ আছে, আর্টিকেল 2-এ উল্লেখ আছে নতুন রাজ্যগুলোর অন্তর্ভুক্তি বা স্থাপন। ধরে নাও ইন্ডিয়া পাকিস্তান অ্যাটাক করলো, ঠিক আছে, পাকিস্তান থেকে লাহোর শহরটা বা যে কোনো একটা শহর বা কোনো একটা রাজ্য ইন্ডিয়ার মধ্যে মিলিয়ে নিল। তাহলে ইন্ডিয়ার মধ্যে মিলিয়ে যখন নেবে তখন কোন আর্টিকেলের থ্রু দিয়ে মেলাবে যে এটা ইন্ডিয়ার অংশ, নতুন স্টেট নতুন রাজ্য হিসেবে ঘোষণা করবে আর্টিকেল 2-এর মাধ্যমে, ঠিক আছে। তো এবার এটা এটা দরকার নেই। আমি যেগুলো দেখো যেগুলো দরকার নেই সেগুলো আমি স্ট্রিক্ট কেটে দেবো যে হ্যাঁ এটা এগুলো দরকার নেই। কারণ দেখো যেগুলো দরকার নেই সেগুলো মনে রেখে লাভ নেই, যেগুলো দরকার সেগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। আমি একদম স্ট্রিক্ট, এমন নয় কোনো মোহ না রাখবো না আমরা যে কোনো হ্যাঁ মোহ নিয়ে পড়ছি যে না সব পড়বো, এমন কিছু নয়। আমাদের যেগুলো দরকার, যেগুলো এক্সামে আসে সেরকম টাইপের আমরা পড়বো, ঠিক আছে। তো দেখো তারপর দেখো তাহলে অ্যাডমিশন অফ এস্টাবলিশমেন্ট নিউ স্টেট, বা এটা মনে রাখবো নতুন রাজ্যের অন্তর্ভুক্তি, মানে নতুন যে রাজ্যগুলো হবে সে মানে যদি কোনো কোথাও অ্যাটাক করে বা কোনো জায়গা দখল করে নেয়, বলে যে ইন্ডিয়াতে আসবো আমরা, যেমন সিকিম এসেছিল, আগে সিকিম ইন্ডিয়ার অন্তর্গত ছিল না, পরে সিকিম এসেছিল, যখন তোমার ডিটেলস পড়বো তখন জানবে
তো সেইগুলোকে তখন মানে ভারতের যে নতুন রাজ্য মানে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে কিভাবে মানে একসঙ্গে করবে, জড়ো করবে বা অন্তর্ভুক্ত করবে বলতে পারো, তো সেটা হবে আর্টিকেল 2 এর মাধ্যমে। আর্টিকেল 3 এর মাধ্যমে বলছে যে নতুন রাজ্য গঠন, মানে যে রাজ্যগুলো আছে এক্সিস্টিং স্টেট, মানে যেগুলো এমন নয় যে বাইরে থেকে যেগুলো অকুপাই করছে সেগুলো নয়, যেগুলো আগের থেকে আছে, ঠিক আছে, যেমন 28টা আগে থেকে রাজ্য আছে। এবার যদি চায় বর্তমানে মানে ওরা যদি চায়, ওরা বলতে কারা, ইন্ডিয়ার, এটা সবসময় মনে রাখবে যে কনস্টিটিউশন অনুযায়ী কাজ হবে, ঠিক আছে। এবার ইন্ডিয়ান কনস্টিটিউশন যদি চায় যে আমরা বা সংসদ যেগুলো পার্লামেন্ট, যে নতুন যে রাজ্যগুলো আছে আমাদের যে এক্সিস্টিং রাজ্যগুলো আছে সেগুলো আমরা নাম পরিবর্তন করে দেবো, কোনো কোনো নাম পরিবর্তন করে দেবো, বা কোনো অঞ্চলের সীমানা পরিবর্তন করে দেবো, বা দুটোকে একসঙ্গে দুটো রাজ্য ছিল সেটাকে মার্চ করে একটা রাজ্য করে দিলাম, বা একটা রাজ্য ছিল সেটাকে ভেঙে দুটো রাজ্য করে দিলাম, ঠিক আছে, এরকম করতে পারি কিন্তু, বা নাম চেঞ্জ করে দিলাম। এবং এগুলো হয়েছে, এগুলো কি কি হয়েছে, উদাহরণ কি কি আছে, তো সেইগুলো কিন্তু আমরা দেখব, ঠিক আছে। তো এতক্ষণ পর্যন্ত আশা করছি তোমরা বুঝতে পারলে। এবার আমি প্রথমেই বলে দিয়েছি তোমাদেরকে যে আমি এখন আস্তে আস্তে স্লোলি পড়াচ্ছি, ধীরে ধীরে কিন্তু স্পিড বাড়বে, অ্যাক্টিভলি শুনবে, ওকে। তো 28টা স্টেট আছে, আর বললাম ইউনিয়ন টেরিটরি, এটা এখন 7টা আছে, ওকে। তো দেখো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 3 নম্বর হয়ে গেল, এবার 4 নম্বর আর্টিকেলে যাব। এবার 4 নম্বরের আর্টিকেল কি আছে এগুলো তোমরা পড়তে পারো। ল ল মেড আন্ডার 2 and 3 প্রোভাইড, মানে এটা অত পড়ার দরকার নেই, এটা পড়ার দরকার নেই, এটা আমি জাস্ট দিচ্ছি। 1 মিনিট দাঁড়াও, ইউনিয়ন টেরিটরি মনে হয় 8টা আছে, অ্যাকচুয়ালি কি আছে বলো তো, এটা আমি দাঁড়াও, এটা আমার একটু ভুল হয়ে গেছিল। 8টা আছে অ্যাকচুয়ালি, ইউনিয়ন টেরিটরি 7টাই আছে। আর একটা হচ্ছে জাতীয় রাজধানী শাসন অঞ্চল দিল্লি, ওইটাকেও এখন ইউনিয়ন টেরিটরির মধ্যে ধরা হয়, যেটা জাতীয় রাজধানী টেরিটরি বলতে পারো, বা যেটাকে বলা যেতে পারে ক্যাপিটাল টেরিটরি, ঠিক আছে। তো সেটাকে ধরে নেওয়া হচ্ছে প্রায় 28টা রাজ্য আর 8টা ইউনিয়ন টেরিটরি আছে, ওকে। এটাই মনে রাখবে, যদি পরীক্ষাতে আসে তাহলে জাতীয় রাজধানী অঞ্চল বলে আলাদা করে থাকবে না, ইউনিয়ন টেরিটরি দেবে, 8টাই মার্ক করবে, ওকে। তো যাই হোক, এটা আমরা পরে পড়বো, এগুলো আমরা ডিটেলসে পরে পড়বো, বললাম এই পিডিএফে পড়বো। তো কি কি আছে দেখো, এটা তোমার পড়ার দরকার নেই, এটা জাস্ট বলা আছে কি আমি বলে দিচ্ছি, মানে তোমরা যদি জানতে ইচ্ছুক হও যে এটাতে কি বলা আছে। এটাতে বলা আছে যে এই যে 2 আর 3 নম্বর যে দিয়েছে না, যে নতুন রাজ্যগুলোকে আমরা বাইরের দেশ থেকে অকুপাই করে নিলাম, সেই রাজ্যগুলোকে ভারতে অন্তর্ভুক্ত করে নিলাম, বা ভারতের যে আগের থেকে যে রাজ্য ছিল সেগুলো সীমানা পরিবর্তন করে দিলাম, নাম চেঞ্জ করে দিলাম, এগুলোর জন্য কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের প্রয়োজন হবে না। মানে এমন নয় যে সংবিধান সংশোধন করতে হবে, এগুলো এর মধ্যে আয়তায় আনা হবে না। আর এই বলতে পারো যে এই রাজ্যগুলোর নাম, 28টা রাজ্য বা 28 ইউনিয়ন টেরিটরি, এগুলোর নাম কোথায় পাবে, এগুলো দেখবে শিডিউল আছে, ঠিক আছে। সে শিডিউল 12টা শিডিউল আমি তোমাকে বলেছিলাম কিছুদিন আগেই তো বললাম, 12টা শিডিউল আছে, এই দেখো 12টা শিডিউল আছে। এই 12টা শিডিউলের মধ্যে প্রথম নাম্বার শিডিউলে কিন্তু পাবে, যখন শিডিউলগুলো করবো তখন কিন্তু আমরা দেখবো। তাহলে এখানে বিশেষ কিছু ইম্পর্টেন্ট নয়, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত আছে ইউনিয়ন, তার ভূখণ্ড বা ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, পার্ট 1-এ আছে, এটা মনে রাখবে। এবং আর্টিকেল কত নম্বর আর্টিকেল আছে, সরি কটা আর্টিকেল আছে, 1 থেকে 4টে আর্টিকেল আছে। চলো আমরা নেক্সট চলে যাই। তারপর আছে পার্ট 2। পার্ট 2-এ কি আছে, সিটিজেন। পার্ট 1-এ কি ছিল, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। পার্ট 2-এ আছে সিটিজেনশিপ। সিটিজেনশিপ কত থেকে কত পর্যন্ত আছে, 5 থেকে 11 পর্যন্ত আছে আর্টিকেল নাম্বার 5 to 11 পর্যন্ত আছে সিটিজেনশিপ বা নাগরিকত্ব যেটাকে বলা হচ্ছে, ঠিক আছে। আর 1 থেকে 4 পর্যন্ত কি ছিল, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। এবার দেখো নাগরিকত্বগুলোতে জিজ্ঞেস করতে পারে যে কত নম্বর আর্টিকেলে কি ধরনের নাগরিকত্ব আছে, তো এগুলো জাস্ট একটু মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট যে তা নয়, বাট আমি জাস্ট মনে রেখে দেবে। আমি যেগুলো খুব ইম্পর্টেন্ট হবে না, দেখো আমি যেগুলো খুব ইম্পর্টেন্ট হবে সেগুলো আমি কি করবো, দেখো তোমাদের সুবিধার জন্য আমি এগুলো হাইলাইট করব। ইউনিয়ন অ্যান্ড টেরিটরি, ইউনিয়ন ভূখণ্ড, এখানে 1 to 7, ঠিক আছে। তারপর এইটা আর্টিকেল নাম্বার 2 নিউ স্টেট, আর আর্টিকেল নাম্বার 3 নিউ স্টেট, যেগুলো ইম্পর্টেন্ট হবে সেগুলো আমি করে দেবো, হাইলাইট করে, তাহলে তোমার বুঝে নেবে, ঠিক আছে। এবার এমন নয় যে ইম্পর্টেন্ট গুলোই আসবে, আমি তো দেখো আমি তো ভগবান নই, বা আমি তো
এক্সামিনার নয় যে সেট করছে কোশ্চেন। তো যেগুলো ইম্পর্টেন্ট এসেছে আগে সেরকম অনুযায়ী বলবো। পরে হচ্ছে নাগরিকত্ব, ঠিক আছে। এবার নাগরিকত্ব যদি দেখতে যাও তাহলে ফার্স্ট যে 5 নম্বর আর্টিকেল, এটা মনে রাখার একটা ট্রিক বলে দিচ্ছি। এটা 5 মানে কি হচ্ছে পঞ্চম, তাহলে আমরা কি বলি নাগ পঞ্চমী, জানো তো, শুনেছো নিশ্চয়ই কি হয় নাগ পঞ্চমী। তাহলে যারা মনে রাখতে হয়তো পারো না যে সিটিজেনশিপ পার্ট 2টা কোথা থেকে শুরু হয়েছে, 5 নম্বর আর্টিকেল থেকে, তাহলে পঞ্চমী মানে 5, নাগ থেকে করে দেবে নাগরিক, ঠিক আছে। তাহলে নাগরিকত্ব যে আইনটা, মানে সরি নাগরিকত্ব কথাটা কনস্টিটিউশনে কোথা থেকে উল্লেখ আছে, 5 নম্বর, 5 থেকে শুরু হয়েছে, 5 নম্বর আর্টিকেল থেকে শুরু হয়েছে। এবার এখানে কি, এটা সংবিধান প্রবর্তনের সময় নাগরিকত্ব। তারপর যে পাকিস্তান থেকে 6 নম্বরে পাকিস্তান থেকে ভারতে কিছু ব্যক্তি আসা, যারা এসেছে তারা সেই ব্যক্তিগুলো নাগরিকত্ব কিভাবে দেওয়া হবে তাদেরকে, ইন্ডিয়ার সিটিজেনশিপ হবে। সিটিজেনই হচ্ছে মেন, কেন বুঝতে পারছো, সিটিজেন মানে হচ্ছে ভোটার কার্ড বা আধার কার্ড, যাই হোক। তো এখন যদি সিটিজেন না হও তাহলে তুমি পরীক্ষাতেও বসতে পারবে না, কোনো কিছুই সুবিধা পাবে না। খুব কম মানে লিমিটেড সুবিধা পাবে, যেগুলো ফরেন থেকে কেউ যদি আসে তাহলে সেই যে সুবিধাগুলো পায় সেগুলো পাবে। নয়তো তোমাকে ইন্ডিয়ান সিটিজেনশিপ আছে বলেই আজকে তুমি রেশন পাচ্ছ, তারপর যে সমস্ত সরকারি স্কিম আছে সেগুলো সুবিধা পাচ্ছ, পরীক্ষায় বসতে পারছো, কোনো উচ্চ পদে যদি তোমরা যেতে চাও তাহলে সেখানেও যেতে পারবে, একমাত্র ইন্ডিয়ান সিটিজেনশিপ চাই। তো পাকিস্তান থেকে গমনকারী কিছু ব্যক্তির নাগরিকত্ব অধিকার, পাকিস্তানে গমন করি যারা চলে গিয়েছিল আগে পাকিস্তানে, রাইট। তারপর হচ্ছে ভারতের বাইরে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের নাগরিকত্ব। এবার দেখো যারা অনেক সময় ভারতের বাইরে অনেক দেশের ইন্ডিয়ার অ্যাম্বাসেডর থাকে, মানে রাষ্ট্রদূত থাকে, ঠিক আছে। তো তাহলে তাদের কি হবে, তাদের ক্ষেত্রেও তো নাগরিক দিতে হবে, মানে তাদেরকেও তো এমন নয় যে নাগরিকত্ব থেকে বঞ্চিত করে দিলাম, যে অন্য জায়গায় জন্মেছে তাহলে বাদ, মানে জন্মগত যে অধিকার, নাগরিকের অধিকার, মানে ভারতে জন্মেছে মানে সে ভারতের নাগরিক হবে। তো সেখান থেকে তো ভারতে ওরা জন্মাচ্ছে না। কেউ ধরলাও ইউএসএ তে আছে, তাহলে ইউএসএ তে জন্মালো তার ছেলে, তাহলে তাকে যে নাগরিকত্ব দেওয়া হবে সেটা কিসের মাধ্যমে দেওয়া হবে, আট, ঠিক আছে। এছাড়া এটা ইম্পর্টেন্ট, তাই মার্ক করে দিচ্ছে, বললাম না যেগুলো ইম্পর্টেন্ট হবে, সরি কেটে দিলাম। এইটা হচ্ছে আহ যারা স্বেচ্ছায় বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছেন তারা নাগরিক বলে গণ্য হবেন না। এটা অ্যাকচুয়ালি একটা ইন্ডিয়ার কনস্টিটিউশনে, মানে ভারতের সংবিধানের একটা পয়েন্ট আছে বা একটা নিয়ম আছে যে সিঙ্গেল সিটিজেনশিপ কনসেপ্ট আছে, ঠিক আছে। সিঙ্গেল সিটিজেনশিপ, কি বানান লিখলাম, বাহ। আমার ইংলিশ বানানে বলতে বললো একদম ঘাটিয়া বানান, ঠিক। তো যাই হোক, ম্যানেজ করে নি। সিঙ্গেল সিটিজেনশিপ বানান কেউ দেখো না, জাস্ট তোমরা জিনিসটা দেখো, কনসেপ্টটা দেখো। তো সিঙ্গেল সিটিজেনশিপের কনসেপ্ট আছে, অর্থাৎ এক মানে একটাই নাগরিকত্ব, মানে একটাই নাগরিকত্ব তোমার প্রমাণ থাকবে, এমন নয় যে স্টেট ওয়াইজ আলাদা আলাদা নাগরিকত্ব, তা নয়। আবার তুমি অন্য জায়গায় যদি তুমি নাগরিক হয়ে যাও তাহলে তুমি অন্য দেশেরও, তুমি ইউএস এরও নাগরিক আছে, ভারতের নাগরিক আছে, এরকম হতে পারবে না, ঠিক আছে। তো এটা কি করে, মানে কোথা থেকে হয়েছে, 9 নম্বর থেকে। তারপর হচ্ছে কন্টিনিউটি অফ দ্য রাইট অফ সিটিজেন, নাগরিকত্বের অধিকার বজায় থাকা। পার্লামেন্ট টু রেগুলেট, এটাও ইম্পর্টেন্ট, এটাও তোমার মনে রাখতে পারো যে নাগরিকত্ব যে নিয়মগুলো সেগুলো আইন কারা নিয়ন্ত্রণ করবে, সংসদ আইন দ্বারা নাগরিকত্বের অধিকার নিয়ন্ত্রণ করবে, মানে নাগরিকত্বের উপর সিটিজেনশিপ অ্যাক্ট যেটা আছে বা ল আছে, যে লগুলো বানাবে সেগুলো সম্পূর্ণ পার্লামেন্টের উপর দায়িত্ব দেওয়া হয়েছে, সংসদের উপর, ঠিক আছে। তাহলে আমাদের এটা চুকে গেল নাগরিকত্ব, সিটিজেনশিপ। এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার, মৌলিক অধিকার ভেরি 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 ইম্পর্টেন্ট। তো মৌলিক অধিকার কত থেকে কত পর্যন্ত আছে যদি তোমাদের জিজ্ঞেস করে তাহলে নিশ্চয়ই বলতে পারবে মৌলিক অধিকার কত পর্যন্ত আছে। মৌলিক অধিকার কিন্তু অনেক বড়, দেখে নাও। আর তোমাদের আছে কত পর্যন্ত দেখে নাও, ফান্ডামেন্টাল রাইটস এগুলো সব চলছে 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 35 এই পর্যন্ত, ঠিক আছে। 35 পর্যন্ত তোমাদের মৌলিক অধিকার আছে। তাহলে কত থেকে কত পর্যন্ত মৌলিক অধিকার আছে, তোমরা পড়েছিলে 5 থেকে 11 পর্যন্ত ছিল সিটিজেনশিপ, তারপর থেকে হবে, তাহলে আর্টিকেল নাম্বার 12 থেকে হবে, 12 থেকে কত, 35।
12 থেকে 35 পর্যন্ত কি মৌলিক অধিকার। ঠিক আছে, এটা ভেরি 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 ইম্পর্টেন্ট, প্রচুর বার পরীক্ষায় আসছে এখান থেকে অবশ্যই। ঠিক আছে, তো তারপর দেখেন এবার প্রথম 12 নম্বর আর্টিকেল কি আছে, মৌলিক অধিকারের সংজ্ঞা আছে। তারপর 13 নম্বর আর্টিকেলে কি আছে, মৌলিক অধিকারগুলির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হ্রাসকারী আইন, এটা আছে, এটা দেখতে পারো, অত ইম্পর্টেন্ট নয়। এইখান থেকে এবার ইম্পর্টেন্ট, এখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কটা মানে মৌলিক অধিকার আমাদের দেওয়া হয়েছে। ঠিক আছে, তো সেটা কি কি হবে, মানে যে মৌলিক অধিকারগুলো আমাদের ফান্ডামেন্টাল রাইটসগুলো আমাদেরকে দেওয়া হয়েছে, সেগুলো কত রকমের ফান্ডামেন্টাল রাইটস। ঠিক আছে, তো ক রকমের হয়, টোটাল 7 রকমের আছে। 7 রকমের কি, দেখো এখানে যে লেখা রয়েছে না, এগুলো রাইট টু ইকুয়ালিটি, এগুলো এক একটা টাইপ। ঠিক আছে, তো আমাদের 7টা যদি বলা হয় যে ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল রাইটস কটা আছে, তাহলে বলবে 7টা আছে অ্যাকচুয়ালি। এবার 7টা এক একটার মধ্যে আবার আলাদা আলাদা অনেক রকম আছে, সেটা আলাদা। আমি নয় 7টা আর্টিকেল নয়, কিন্তু 7টা টোটাল ফান্ডামেন্টাল রাইটস আছে। তো 7টা রাইটস কি, প্রথমে হচ্ছে রাইট টু ইকুয়ালিটি, সমতার অধিকার। তারপর হবে রাইট টু ফ্রিডম, স্বাধীনতার অধিকার। সমতা মানে কি, সবাই সমান, আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে। ঠিক আছে, তারপর হবে স্বাধীনতার অধিকার। তারপর আমরা স্বাধীনতার অধিকার দিয়ে দিলাম, স্বাধীনতার অধিকার থেকে দিয়ে দেওয়ার পর কি দিলাম, তারপর আমরা দেব শোষণের বিরুদ্ধে অধিকার। তোমাকে কেউ যে কেউ শোষণ করতে পারবে না, যে এই চাবুক চালাইছে কাজ করাইছে তা নয়, তোমাকে শোষণের বিরুদ্ধে অধিকার দেবো। রাইট টু ফ্রিডম, আগে তো ইংরেজরা শোষণ করতো, তো সেই বিরুদ্ধে অধিকার ছিল। তারপর রাইট টু ফ্রিডম অফ রিলিজেন, তোমাকে মানে ধর্মীয় স্বাধীনতা দেবো, যেমন কোনো নয় তোমাকে যে এই ধর্মই গ্রহণ করতে হবে, এমন কোনোভাবে জোর দেওয়া হবে না। তুমি যা ধর্ম তোমার ইচ্ছা মতো বিশ্বাস মতো চাও তাই তুমি গ্রহণ করতে পারো, যা ভাল লাগে। তারপর কালচার অ্যান্ড এডুকেশনাল রাইটসের অধিকার, তোমার যে সংস্কৃতি আছে, মানে বিভিন্ন বিভিন্ন যে জাতির আছে, যারা উপজাতি আছে, তাদের যে বিভিন্ন কালচারাল সংস্কৃতি আছে, মানে যেমন রীতি রেওয়াজ যেটাকে বলা হয়, যেমন আমরা দুর্গা পূজা করি, তারপর জন্মাষ্টমী করি, এরকম বিভিন্ন যে রীতি রেওয়াজ, তো সেইগুলো এবং এডুকেশনাল রাইট যেগুলো তোমাদের পড়া, মানে তোমাদের প্রত্যেককে যে এডুকেটেড হওয়ার যে রাইট অধিকার সেটা আছে। 6 নম্বর আছে রাইট টু প্রপার্টি আছে। আর 7 নম্বর কি আছে, 7 নম্বর আছে রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিস। কনস্টিটিউশনাল রিমেডিস মানে সিম্পল শাসনতান্ত্রিক প্রতিবিধান। ঠিক আছে, তো এগুলো মনে রাখার ট্রিক যদি বলতে চাও তাহলে কি করে মনে রাখতে পারো, দেখো মনে রাখার ট্রিক বলে এমনি কিছু হয় না, ট্রিক নিজের থেকে বানাতে হয়। এবার আমি আজকে জিনিসটা বলে দিচ্ছি ফান্ডামেন্টাল রাইটস, কালকে আমি ট্রিকটা বলবো। ঠিক আছে, তাহলে চলো আমরা দেখে নিই ফান্ডামেন্টাল রাইটসে কি কি আছে। তো তোমাকে যদি বলে যে, আমি প্রথমে বলেছিলাম কি, সরি আরে দাদা, প্রথমে কি বললাম, প্রথমে বললাম যে তাহলে মৌলিক অধিকার কত থেকে কত পর্যন্ত আছে, একদম লিখে দেবে 12 থেকে 35 পর্যন্ত আর্টিকেল। এবার অনেক সময় এটা দেয় না, অনেক সময় দেয় যে এই যে 7টা মৌলিক অধিকার আছে সেইগুলো আবার কত থেকে কত আর্টিকেল পর্যন্ত আছে। তো এই যে রাইট টু ইকুয়ালিটি বা সমতা অধিকার, রাইট টু ইকুয়ালিটি কত থেকে কত দূর পর্যন্ত আছে, 14 থেকে 18 পর্যন্ত আছে। ঠিক আছে, তারপর চলে এসো রাইট টু ফ্রিডম, রাইট টু ফ্রিডম কত থেকে কত পর্যন্ত আছে, 18 হয়ে গেলে তাহলে এটা 19 থেকে 22 পর্যন্ত আছে। তারপর চলে এসো রাইট এগেনস্ট এক্সপ্লয়েশন, এটা কত থেকে কত পর্যন্ত আছে, ওটা 22 পর্যন্ত ছিল, তার মানে 23 থেকে 24 পর্যন্ত আছে, দুটোই আছে মাত্র। তারপরে রাইট টু ফ্রিডম রিলিজিয়ান, ধর্মীয় স্বাধীনতা অধিকার, এটা কত থেকে কত পর্যন্ত আছে, মানে ধর্মীয় স্বাধীনতা দেওয়া হবে তাকে 25 থেকে 28 পর্যন্ত। তারপর এক মিনিট, এটা কিছু নয়, এটা আমি দুবার করে টাইপ হয়ে যায়। তো তারপর কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার, সেই সংস্কৃত শিক্ষাগত অধিকার কত পর্যন্ত আছে, 29 থেকে 30 পর্যন্ত আছে, দুটোই আছে। তারপর একটা অধিকার ছিল, কি অধিকার ছিল, রাইট টু প্রপার্টি ছিল। তো রাইট টু প্রপার্টি আমি করে মনে রাখার দরকার নেই, ওটাকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে। ওটা রাইট টু প্রপার্টিকে সম্ভবত রাইট টু ফ্রিডম তার আন্ডারে আনা হতো। ঠিক আছে, তো এটা আমরা পরে দেখবো।
তারপরে যেটা আছে সেটা হচ্ছে সেভিং অফ সার্টেন লস। এই সেভিং অফ সার্টেন লসটা কত থেকে কত পর্যন্ত আছে? এটা 31 আছে, ঠিক আছে, এটা 31টা টোটাল, মানে একটাই আছে, একটা আর্টিকেলে বিভিন্ন অনেক কটা ভাগ আছে। এবং এটা অত ইম্পর্টেন্ট নয়, কারণ এগুলো পরবর্তীকালে বাতিল করে দেয়। যে ওমিটেড যে দেখবে না, এই ওমিটেড বাতিল করে দেওয়া জিনিসগুলো আর পড়ার দরকার নেই, ঠিক আছে। ব্যাস মনে রাখবে যে সেভিং অফ সার্টেন লস মানে কিছু স্টেট প্রভৃতি অধিগ্রহণের জন্য আইনের সুরক্ষা, ঠিক আছে। মানে একটা বলতে পারো যে স্টেট মানে কি, তোমার যেগুলো বলে রিয়েল এস্টেট বিজনেস, ওই সম্পত্তি টাইপেরই, জায়গা জমি জায়গা, ওকে। তো যাই হোক, তারপর আছে কনস্টিটিউশন, যেটা মেন খুবই ইম্পর্টেন্ট, কনস্টিটিউশনাল রেমেডি। সেটা কত পর্যন্ত আছে? 32 থেকে 35 পর্যন্ত। এবার দাঁড়াতে এখানে একটা ব্যাপার আছে, তো এটা 32 থেকে 35 পর্যন্ত, কিন্তু এটা মেন কনস্টিটিউশনাল রেমেডি সেটা হচ্ছে 32, আর্টিকেল 32। প্রশ্ন আসছে যে কনস্টিটিউশনাল রেমেডিস কত নম্বর আর্টিকেলের অন্তর্গত? তাহলে মনে রাখবে যে আর্টিকেল 32-এর অন্তর্গত, ঠিক আছে। তো আমরা তাড়াতাড়ি পড়ে নিই, আজ ক্লাসটা এই পর্যন্ত রাখবো, তারপর তোমাদের আমি ট্রিক বলে দেবো পরের ক্লাসে মনে রাখা। তো প্রথমটা হচ্ছে রাইট টু ইকুয়ালিটি। রাইট টু ইকুয়ালিটি সবাই বলবে, না দেখে চোখ বন্ধ করে বলবে রাইট টু ইকুয়ালিটি কত থেকে কত পর্যন্ত আছে? রাইট টু ইকুয়ালিটি এমনি না, প্রথমে তোমরা কি বলবে? চোখ বন্ধ করো, সবাই নিয়ে বলো। তোমরা প্রথমে বললো তাহলে যে ফান্ডামেন্টাল রাইটস সেটা কত থেকে কত পর্যন্ত আছে? সেটা কত থেকে আছে? আমরা প্রথম ইউনিয়ন এন্ড টেরিটরি কত পর্যন্ত পড়েছিলাম না? 1 থেকে 4 পর্যন্ত। সিটিজেনশিপ 5 থেকে 11 পর্যন্ত। তাহলে ফান্ডামেন্টাল রাইটস কত হবে? 12 থেকে 35 পর্যন্ত। তাহলে ফান্ডামেন্টাল রাইটসের প্রথম কি ছিল? রাইট টু ইকুয়ালিটি। রাইট টু ইকুয়ালিটি কত আছে? তাহলে 12 থেকে 35 পর্যন্ত। 12 থেকে তো নাই, 12-13 তো ডেফিনেশন আছে। 14 থেকে 18 পর্যন্ত, 14 থেকে 18 পর্যন্ত রাইট টু ইকুয়ালিটি আছে। এবার রাইট টু ইকুয়ালিটি কি না, এটা এগুলো ইম্পর্টেন্ট, কিন্তু রাইট টু ইকুয়ালিটি ইম্পর্টেন্ট। এই মৌলিক অধিকার কত থেকে কত পর্যন্ত আছে, এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। সমতার অধিকার। এবার ইকুয়ালিটি বিফোর, 14 নম্বরে কি আছে? ইকুয়ালিটি বিফোর ল। 15 নম্বর কি আছে? প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন। কোনো কিছুর ভিত্তিতে ডিসক্রিমিনেশন করা যাবে না, মানে বৈষম্য করা যাবে না, সেটা রিলিজিয়ান হোক, রেস হোক, কাস্ট হোক, সেক্স হোক, প্লেস হোক, বার্থ হোক, যাই হোক। মানে তো মনে রাখবে রিলিজিয়ান, ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ, জন্মস্থান, এটা মনে রেখে দেবে, বাংলাতে মনে থাকবে তাড়াতাড়ি। ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ, জন্মস্থান অনুযায়ী কোনো রকম ডিসক্রিমিনেশন করা যাবে না। তারপর 16 নম্বর, সবাইকে সমান অধিকার দেওয়া হয়েছে সরকারি চাকুরিতে, পাবলিক এমপ্লয়মেন্ট। সরকারি চাকুরিতে সবাইকে সমান অধিকার। এমন নয় যে তুমি ধরে নাও অন্য কোনো ধর্মের, সেজন্য তোমাকে সরকারি চাকরিতে অধিকার দেওয়া হয় না। এবার তোমরা বলতে পারো যে তাহলে SC ST OBC এগুলো তাহলে কাস্ট, রিজার্ভেশন, ওর রিজার্ভেশনটা আলাদা। এখানে সরকারি চাকরিতে তোমার আর বাকিরা যদি সমান অধিকার, মানে সবাই যে বসতে পারো সরকারি চাকরিতে, সেটাকেই বলা হয়েছে। তাহলে ইকুয়াল অপরচুনিটি অফ পাবলিক এমপ্লয়মেন্ট, ইকুয়াল অপরচুনিটি কোথায় আছে? 16 নম্বরে। এবার আছে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি মানে হচ্ছে অস্পৃশ্যতা বিলোপ। এটা হচ্ছে মানে সুপার 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 ইম্পর্টেন্ট, মানে যত কম বলবো তত, এটা মানে বারবার আসে। এগুলোও আসে, এগুলোও ইম্পর্টেন্ট, এমন নয় যে ইম্পর্টেন্ট নয়, এগুলো সুপার ইম্পর্টেন্ট। আর অ্যাবলিশন অফ টাইটেল, উপাধি বিলোপ, সেটা হচ্ছে 18 নম্বর, ঠিক আছে। এটা হয়ে গেলো রাইট টু ইকুয়ালিটি। এবার এগুলো আমরা রিভাইজ করবো, দেখো আমরা রিভাইজ করে করছি সেটা তুমি দেখবে। তারা কতক্ষণ হয়ে গেল দেখে নি। এবার দেখো রাইট এগেনস্ট এক্সপ্লয়শন, সরি রাইট এগেনস্ট এক্সপ্লয়শন বলছি, এখন তো রাইট টু ফ্রিডম গেলাম না। তাহলে রাইট টু কিলাম, রাইট টু ইকুয়ালিটি পড়লাম। এবার পড়বো রাইট টু ফ্রিডম। রাইট টু ফ্রিডম কি? স্বাধীনতা অধিকার। কত থেকে কত পর্যন্ত আছে? 19 থেকে 22 পর্যন্ত আছে। 14 থেকে 18 পর্যন্ত কি ছিল? রাইট টু ইকুয়ালিটি। রাইট টু ফ্রিডমের মধ্যে কি বলছে? বাক স্বাধীনতার অধিকার। এবার রাইট টু ফ্রিডম যেটা আছে না, এটার মধ্যে আবার অনেক কটা মানে অধিকার আছে, যে অনেক কটা মানে রাইটস আছে বলতে পারো, সাব রাইটস, ঠিক আছে। মানে এর অন্তর্গত অনেক কটা সাব ক্যাটাগরি আছে। তো সেখানে কি কি আছে সেগুলো তোমরা দেখতে পারো। এর অন্তর্গত, এই রাইট টু ফ্রিডমের অন্তর্গত বলে রাখি তোমাদেরকে, রাইট টু ফ্রিডমের অন্তর্গত
ছটা কিন্তু আরো মৌলিক অধিকার আছে, মানে ছটা এর পার্ট আছে, ছটা দিক আছে, ঠিক আছে, যে কি আছে, মানে এই যেমন 19 আছে না, এই 19-এরই অন্তর্গত 19A, 19B, এমনি করে অ্যাড আছে, বুঝতে পারলে তো, 19B এরকম এমনি করে কতদূর পর্যন্ত আছে, 19A, 19B, 19C, 19D, 19E, 19F, ঠিক আছে, এমনি করে আছে, 19G পর্যন্ত আছে। ওকে, এবার দেখ, তাহলে 19A তে কি আছে বলে রাখি, মানে এটা কিন্তু এরই চলছে ভাগ, 20 নম্বরে চলে এসো না। 19A তে কি আছে আমি শর্টে বলে রাখছি, এখানে হচ্ছে স্পিচ, বাক স্বাধীনতা, ঠিক আছে, এই যেমন এটা লেখা রয়েছে বাক স্বাধীনতা, স্পিচ বা মতামত প্রকাশ করা, ঠিক আছে, স্বাধীনভাবে মতামত প্রকাশ করার অধিকার, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, ভালো করে বলতে গেলে। 19B তে কি আছে, স্বাধীনভাবে সমবেত হওয়ার অধিকার, মানে আমরা এক জায়গায় জড়ো হতে পারি স্বাধীনভাবে, এমন নয় যে কেউ আমাকে আটকাবে। হ্যাঁ, এবার কিন্তু যখন এটা এমার্জেন্সি সিচুয়েশন হয় তখন কিন্তু এই অধিকারটা থাকে না। তাহলে কোন কোন অধিকারগুলো থাকে সেটা আমরা পরে দেখবো, এমার্জেন্সি সিচুয়েশন যদি মানে এমার্জেন্সি জারি করা হয় তাহলে কোন কোনগুলো থাকে, তাহলে সেটা আমরা পরে দেখবো। তখন কিন্তু সব থাকে না, তখন কিন্তু দুটো একমধ্যে থাকে, ওটা আমরা পরে দেখবো। আগে দেখিনি রাইট টু ফ্রিডম, তাহলে বি হয়ে গেল। তাহলে তাহলে এতে কি বললাম আমরা, বাক স্বাধীনতা, ছোট করে লিখে দিচ্ছি বাক স্বাধীনতা। বিতে কি বললাম, বিতে বললাম সমবেত হব আমরা একসঙ্গে, কোনো ব্যাপার নাই, সমবেত হওয়ার অধিকার। সিতে কি বললাম, সিতে বললাম আমরা সভা সমিতি গঠন করব, সমিতি গঠন করছে না, বিভিন্ন সভা, বিভিন্ন সমিতি, অ্যাসোসিয়েশন গঠন হয়তো, সেটার বিরুদ্ধে তোমার স্বাধীনতা আছে গঠন করা, ইন্ডিয়া সিটিজেনশিপ, যদি তুমি ইন্ডিয়ান নাগরিক যদি হও, ভারতের নাগরিক। 19D-তে কি বললো, আমরা স্বাধীনভাবে চলাচল করতে পারবো, আমাদের চলাফেরা কেউ বাধা দেবে না। তবে এইগুলো সবকটাই কিসে লাগু হয় বলতো, এই সবকটাই লাগু হচ্ছে পাবলিক প্রপার্টিতে, মানে যেটা সরকারের প্রপার্টি, প্রাইভেট প্রপার্টি নয়। চলাফেরা লাগু হয় না, কারোর বাড়িতে আমি ঢুকতে পারি যখন তখন, তার বাড়ির মধ্যে ঢুকে যা কিছু করতে পারি, তাহলে মানে এটা পাবলিক প্রপার্টি, এগুলো সব পাবলিক প্রপার্টিতে। বাক স্বাধীনতা মানে এমন নয় কারোর ঘরে ঢুকে আমি ঝগড়া করতে লেগে গেলাম, ঠিক আছে। সমবেত হওয়া মানে কারোর ঘরে ঢুকে বা কোনো একটা প্রাইভেট প্রপার্টিতে ঢুকে আমি একসঙ্গে জড়ো হয়ে আড্ডা মারছি, তা নয়। তা 19-এর কি আছে, 19-এর আছে স্বাধীনভাবে বসবাস করার অধিকার, ঠিক আছে, মানে বসবাস। রিভাইজ করার সময় দেখবে এগুলো, অ্যাক্টিভ রিকল যখন আমরা পড়বো, আমরা এখানেই করবো, তখন একবার দেখবো, তোমাদের একবার মাথায় পুরো ছাপিয়ে দেবো জিনিসটা, তোমাদের একবার ঘরে আর পড়তেই হবে, ঠিক আছে। আর এফে কি স্বাধীনভাবে বসবাস করলাম, তারপর এফে আমি কি বলবো, এফে দেখো, এফটা আগে ছিল সম্পত্তি, পয়সা, পয়সা লিখছি, সম্পত্তির অধিকার, রাইট টু, সম্পত্তিটাকে কি বলে আমি জিনিসটা ভুলে গেলাম, রাইট টু প্রপার্টি বলে, ঠিক, রাইট টু প্রপার্টি বা সম্পত্তির যে অধিকার সেটা ছিল, এইটা কিন্তু বর্তমানে আর নাই, বর্তমানে ক্যান্সেল হয়ে গেছে, এটা সংশোধন করে ফান্ডামেন্টাল রাইট থেকে তুলে নিয়ে গিয়েছে, 19 থেকে তুলে নিয়ে গিয়েছে, নিয়ে বলছে বাবা 19-এ রাখতে যাবে না সম্পত্তি অধিকার, তাহলে তো যে সম্পত্তি নিয়ে বসে আছে তাকে তো আর কোনো হাঁটানোই যাবে না। অনেক সময় হতো না যে যারা জমিদার থাকতো একদম এক রাজ্যের সমান ধরনের জমি তার মালিক হয়ে বসে আছে, তো সম্পত্তি অধিকার দিয়ে দিলে বলে আমারও সম্পত্তি দরকার, এই বলবে আমারও সম্পত্তি না অধিকার আছে, তো এই নিয়ে বিভিন্ন ঝামেলা হয়েছিল, সেই জন্য অ্যামেন্ডমেন্ট করেছে, সংবিধান সংশোধন করার মাধ্যমে এফটাকে মানে 19F-কে বাতিল করে দিয়েছে, ওমিট করে দিয়েছে, আর ওটাকে এখন লিগেল রাইটের মধ্যে চলে এসছে 300A, লিগেল রাইটের মধ্যে। হ্যাঁ, সম্পত্তি অধিকার আছে কিন্তু সেটা ফান্ডামেন্টাল রাইট নয়, সেটা লিগেল রাইট। এবার ফান্ডামেন্টাল রাইট হলে কি হয়, তুমি সেটা যদি তোমার মানে একেবারে মৌলিক অধিকার, মানে সেইগুলো তুমি অধিকার পাবেই, যদি না পাও তুমি একদম ডাইরেক্ট সুপ্রিম কোর্ট চলে যাও, ডাইরেক্ট একবার সরকারকে হেলিয়ে দেবে, বুঝতে পারলে তো। আর লিগেল রাইট যেগুলো আছে সেইগুলো এমন তুমি ডাইরেক্ট সুপ্রিম কোর্টে চলে যেতে পারো না, তোমাকে স্টেপ বাই স্টেপ যেতে হবে, ঠিক আছে। আর মৌলিক অধিকার যদি কেউ তোমার ছিনিয়ে নিয়েছে, তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে, তাহলে তুমি ডাইরেক্ট গিয়ে একেবারে সুপ্রিম কোর্টে কেস ছুড়ে দাও, ঠিক আছে। ওটাই হচ্ছে কনস্টিটিউশনাল রিমেডি, ঠিক আছে। তো ওটা আমরা দেখবো, তোমার কাউকে কিছু বলতে হবে না, সুপ্রিম কোর্ট সঙ্গে সঙ্গে তোমার কথা শুনে নেবে। এই যে
তোমার অধিকার কেড়েছে তার 12টা বাজতে হবে, ঠিক আছে। এবার আছে তার পরেরটা কি, 20 নম্বরটা। 20 নম্বরটা হচ্ছে প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন অফ অফেন্স, অপরাধ দণ্ডাদেশ সম্পর্কে সুরক্ষা। এটাও মনে রাখবে কিন্তু, এটা কিন্তু ইম্পর্টেন্ট। অপরাধ অপরাধ দণ্ডাদেশ মানে, অপরাধ দণ্ডাদেশ মানে আমি এটা বলতে চাইছি যে কেউ হয়তো কোন একজন অপরাধ করেছে, এটা যখন তোমরা পরে আমরা যখন ডিটেলসে যাবো তখন দেখতে পাবো একই অপরাধের জন্য একাধিকবার শাস্তি দেওয়া যাবে না। মানে এগুলো কি বলতো, এগুলো পার্ট 20 আছে, এটা 21 এর মধ্যে আছে। 21 এর মধ্যে কি বলা হয়েছে, 21 এর মধ্যে আছে যে যে সময়ে অপরাধ করেছে সেই সময়ে যে আইন ছিল, যে তার শাস্তি ছিল, সেই নিয়ম অনুযায়ী কিন্তু তার শাস্তি প্রদান করা হবে। এমন নয় কেউ হয়তো সাপোজ 1998 সালে সে হয়তো কোনো একটা ক্রাইম করেছিল, এবার তাকে 2025-এ আনা হয়েছে, সেই নিয়ম অনুযায়ী এখন যে লিগ্যাল অ্যাক্ট আছে, মানে এখন যে শাস্তি ইন্ডিয়ান পিনাল কোড যে বা যে শাস্তিগুলো আছে, ঠিক আছে, বা সিআরপিসি যেটা, সেইখানে এমন নয় যে সেই এখনকার যে নিয়ম সেখানকার অনুযায়ী হবে, আগের যা নিয়ম ছিল তাই হবে, বুঝতে পারলে তো। মানে যে টাইমে শাস্তি হবে সেই টাইমে নিয়ম অনুযায়ী হবে। এবার নিয়মগুলো তো অনেক সময় আর মডিফাই হয়, চেঞ্জ হয়, অনেক কিছু বাতিল হয়, অনেক কিছু নতুন অ্যাড হয়, বুঝতে পারলে তো। তাহলে যে টাইম অপরাধ করেছো তোমাকে সেই টাইমে নিয়ম অনুযায়ী শাস্তি দিতে হবে, তারপরে নিয়ম বা তার আগের নিয়ম অনুযায়ী শাস্তি দেওয়া হবে না। আর 20-2 কি আছে, যে কোনো শাস্তি মানে একজন ব্যক্তিকে একটা অপরাধের জন্য একটাই শাস্তি পাবে, এমন নয় তুমি একজন অপরাধী কোনো একটা অপরাধ করলো, তাকে ধরো 1 বছর জেল হলো, আবার 2-3 দিন পর তাকে ধরে নিয়ে গেলে, এই তুই আবার চুরি করেছিস, লে আবার 1 বছর জেল খাট, আবার 2-3 দিন পর ধরে নিয়ে গেলে আবার বলে 1 বছর জেল খাট, না, বারবার শাস্তি দিতে কিন্তু পারবে না। এটাকে বলা হয় ডবল জিওপার্ডি, ঠিক আছে। অনেক সময় দিয়ে দেয় যে ডবল জিওপার্ডি জিনিসটা কি, মনে রাখতে হবে কিন্তু, এগুলো কিছু করার নেই, সরি, এগুলো কিছু করার নেই, এগুলো মনে রাখতে হবে। ডবল জিওপার্ডি 20-2 আছে। এবার দেখো, এটা তো হয়ে গেল মেন। আরেকটা যেটা আছে 23 আছে, সেটা দেখে নাও। সেটা কি আছে, 3 মানে ওই সাব ভাগ ভাগ, এখানে যেমন ABC দিয়ে করছে, এখানে 1-2-3 দিয়ে করছে, ঠিক আছে। 3-এ বলা আছে যে নিজের ইচ্ছার বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। মানে কোনো পুলিশ চাইলে তারা দিবি না, মানে ধরে ধরে মেরে 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 জোর করে তোমাকে হয়তো মানে ধমকি দিয়ে বা ব্ল্যাকমেল করে বা কোনোভাবে থ্রেট দিয়ে বা তোমার কোনো রকম টর্চার করে তোমাকে এমন তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমাকে আদালতে সাক্ষ্য সাক্ষ্য ইচ্ছার বিরুদ্ধে, ঠিক আছে, তোমার ইচ্ছার বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিতে জোর করতে পারবে না। এটা তোমার প্রোটেকশন অফ অফ অফেন্স, প্রোটেকশন ইন দ্য কনভিকশন ফর অফেন্স, বা আর্টিকেল নাম্বার 23 না 23 নয়, সরি, 20-র অন্তর্গত 3 পার্ট 3 বা ভাগ 3 এর সাব পার্ট 3 বলতে পারো, এখানে বলা হয়েছে। তাহলে 20টা হয়ে গেল, এবার 21টা দেখি, একটু ঘিচিমিচি হয়ে গেছে, একটু ম্যানেজ করে নিন। এটা হচ্ছে প্রোটেকশন অফ লাইফ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বেঁচে থাকার অধিকার। আরে তোমাকে কেউ চাইলে এলে কি করছিস, ভালো লাগছে না, গুলি মেরে দিলাম, ঢুসুম করে গুলি করে দিলাম, তা নয়। আমাদের কিন্তু প্রত্যেককে বেঁচে থাকার অধিকার আছে, নিজেদের জীবন বাঁচানোর অধিকার আছে, বুঝতে পারলে তো। যে কেউ এলো, তোমাকে সরকার বললো যে তোর মুখটা ভালো লাগছে না, মেকআপ আরে তোর মুখটাই মেকআপ আনা, যা ধুম করে এসে গুলি মেরে দিল, তা লয়, মেরে দিল, তা আপনি কিন্তু করতে পারো না। সবার কিন্তু বেঁচে থাকার অধিকার আছে, কেউ তোমাকে বেঁচে থাকার অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না, ঠিক আছে। এটা কিন্তু একদম খুবই ইম্পর্টেন্ট রাইটস। কেন কেন যখন সংবিধান সংবিধান বলছি, যখন আমরা ন্যাশনাল এমার্জেন্সি লাগে বা জাতীয় জরুরি অবস্থা লাগে, তখন ফান্ডামেন্টাল রাইটসগুলো খর্ব হয়ে যায়, মানে ফান্ডামেন্টাল রাইটসগুলোকে কি করে দেওয়া হয়, তখন ডিঅ্যাক্টিভ করে দেওয়া হয়, যেগুলো লাগু হবে না। কিন্তু সেই সময়ও কিন্তু ওই প্রোটেকশন অফ লাইফ যেটা আছে, মানে যে আমাদের বেঁচে থাকার যে অধিকার, সেই অধিকারগুলো কিন্তু, সেই প্রোটেকশন অফ লাইফের অধিকার কিন্তু খর্ব করা যায় না। মানে এটা সংবিধান যদি জরুরি অবস্থা যদি চলতেও থাকে,
তাহলে এটা কিন্তু করা যাবে না, এই রাইটটা কিন্তু থাকবে, এটা কিন্তু ক্যান্সেল করা যাবে না, তাহলে 21টা কিন্তু থাকবে, ঠিক আছে। আর একটা, আর এটা থাকবে 20টা, 20 আর 21 থাকে, মানে তোমাকে ওই অপরাধের একই অপরাধীকে 2-3 বার শাস্তি দিচ্ছ, আলাদা নিয়ম মেনে শাস্তি দিচ্ছ, ইচ্ছার বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করছো, এগুলো কিন্তু করা যাবে না। 20 আর 21টা কিন্তু কখনোই কোনো অবস্থাতেই ক্যান্সেল করা যাবে না, ঠিক আছে, জাতীয় জরুরি অবস্থাতে, ঠিক আছে। বাকিগুলো সব ক্যান্সেল করে দিতে পারো। এবার হচ্ছে রাইট এগেন এক্সপ্লয়টেশন। রাইট এগেন এক্সপ্লয়টেশন মানে হচ্ছে বাকিগুলো মানে দাঁড়াও, এখানে বাকিগুলো মানে রাইট টু ফ্রিডম আছে না, এইগুলো, তা বলে এইগুলো ভেবো না। রাইট টু ইকুয়ালিটি এইগুলো নয়, রাইট টু, আরে বাবা, জাতীয় জরুরি অবস্থার সময় এই যে রাইট টু ফ্রিডম যেটা আছে, রাইট টু ফ্রিডম মানে মৌলিক স্বাধীনতার যে অধিকার, এর মধ্যে 20 আর 21 ছাড়া বাকি সবগুলোকে ও ডিঅ্যাক্টিভ করে দিতে পারে, ঠিক আছে, বা অচল করে দিতে পারে। এ হচ্ছে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, শোষণের বিরুদ্ধে অধিকার। তোমাকে যদি কেউ টর্চার করে, এক্সপ্লয়েট করে, তাহলে তোমার কি অধিকার আছে? তোমার অধিকার আছে আর্টিকেল 23 থেকে 24-এর মধ্যে এটা বলা হয়েছে। প্রথমে আর্টিকেল 23-এ কি বলছে, তোমাকে হিউম্যান ট্রাফিকিং করা যাবে না, মানব পাচার করা যাবে না। অনেক সময় হয় না যে উমেন ট্রাফিকিং, ঠিক আছে, মহিলা পাচার, মানুষ পাচার, কিডনি ফিডনি কেটে বিছিয়ে দিচ্ছে, যাই হোক। হ্যাঁ, ফোর্সড লেবার মানে হচ্ছে জোরপূর্বক শ্রম, মানে বেগার খাটানো তোমাকে যাবে না, এলে কাজ করবি না মানে তো বাপ করবে, এলে খাটা দুমদাম মেরে কাজ করাইছো, টাকা দিচ্ছ না, ঠিক আছে, এইভাবে কিন্তু জোরপূর্বক শ্রম করানো যাবে না। এটা বলছে আর্টিকেল 23। আর্টিকেল 24 বলছে কোনো শিশুকে যে 14 বছর থেকে নিচু, চিলড্রেন মানে এখানে 14 বছরের কম, ঠিক আছে, 14 ইয়ার্সের কম, 14 ইয়ার্সের কম, তাকে কিন্তু কোনোভাবেই তুমি কোনো রকম ফ্যাক্টরিতে বা বিপজ্জনক কাজে তুমি রাখতে পারবে না, নিযুক্ত করতে পারবে না, ঠিক আছে। এরপর যেটা আছে সেটা হচ্ছে রাইট টু ফ্রিডম রিলিজিয়ন, ধর্মীয় স্বাধীনতা। তোমার কাছে ধর্মে কি, ইন্ডিয়াতে প্রিয়াম্বেলে কি বলা আছে, সেকুলার কথাটা উল্লেখ আছে, প্রিয়াম্বেল তো পড়লে, প্রিয়াম্বেলে নিশ্চয়ই সেকুলার বা ধর্মনিরপেক্ষ কথাটা উল্লেখ আছে, দেখো, সেকুলার বা ধর্মনিরপেক্ষ, তাই তো, ধর্মনিরপেক্ষ, তাহলে সেকুলার, তাহলে নিশ্চয়ই রিলিজিয়াস যে ম্যাটার যেগুলো হবে, যেগুলো ধর্মীয় জিনিস, সেখানেও স্বাধীনতা তোমাকে দেওয়া হবে, তবে তো ধর্মনিরপেক্ষ হচ্ছে। তাহলে রিলিজিয়ান, ধর্মীয় মানে তুমি যে কোনো ফ্রিডম অফ কনসায়েন্স অ্যান্ড ফ্রি প্রফেশন, প্র্যাকটিস অ্যান্ড প্রোপাগেশন অফ রিলিজিয়ান, তুমি তোমার নিজের বিশ্বাস, নিজের পছন্দ, নিজের আস্থা অনুযায়ী তুমি যে কোনো ধর্ম গ্রহণ করতে পারো, পালন করতে পারো, সব কিছু করতে পারো, কোনো রকম বাধা নিষেধ নেই। এটা আর্টিকেল নাম্বার 25-এ বলা হয়েছে। এবার আর্টিকেল নাম্বার 26-এ কি বলা হয়েছে, যে ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স। এগুলো অত ইম্পর্টেন্ট নয় ভাই, এগুলো তুমি জাস্ট মনে রাখবে 25 থেকে 28 পর্যন্ত ধর্মীয় স্বাধীনতা আছে, ব্যাস। আর ফ্রিডম আমি তো বলে দিচ্ছি, ফ্রিডম অ্যাজ টু পেমেন্ট অফ ট্যাক্সেস ফর প্রমোশন, বা নির্দিষ্ট কোনো ধর্ম প্রসারে কর প্রদানের স্বাধীনতা, মানে এটা তোমাকে আমি ভালো বলে রাখি, এটা কিন্তু অনেক সময় দিকে দেয়, এটা কিন্তু ইম্পর্টেন্ট থাকে, এটা কিন্তু তোমাকে জানতে হবে এটা কি বটে। মানে তোমাকে জোর করে তোমার উপর কোনো কেউ ধর্মীয় কর বা ধর্মীয় চাঁদা কেউ আদায় করতে পারবে না। ধরো আজকে পুজো হচ্ছে বা ঈদ হচ্ছে, ধরো দুর্গা পুজো হচ্ছে, সাপোজ দুর্গা পুজো হচ্ছে, নি চাঁদা চাইতে এলো, দেবে না মানে নি মার দিবে তোমাকে, না, সেটা কিন্তু পারবে না, কারণ তোমার অধিকার আছে, তুমি কিন্তু বাধ্য নও কোনো ধর্মীয় কর দিতে বা কোনো ধর্মীয় চাঁদা দিতে, বা ঈদ এলো বলে চাঁদা দিবি না মানে ঘাট দেবে, ব্যাস, তাহলে কিন্তু তুমি, এটা কিন্তু তোমার ফান্ডামেন্টাল রাইটসে কিন্তু ভায়োলেট করছে, তাই তুমি ডাইরেক্ট একবারে সুপ্রিম কোর্টে গিয়ে কেস ঠকে দিতে পারো, বুঝতে পারলো তো, বুঝে নিচ্ছ তো, তোমার পলিটি কতটা জানতে হবে, তোমাকে ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়া কতটা দরকার, তোমার অধিকার সম্পর্কে কতটা জানা দরকার, দেখেন। তো ফ্রিডম অফ পেমেন্ট ট্যাক্স এটা আছে। তারপর হচ্ছে ফ্রিডম টু অ্যাটেন্ডেন্স অ্যাট রিলিজিয়াস ইনস্টিটিউশন, রিলিজিয়াস ওয়ার্শিপ ইন সার্টেন এডুকেশন ইনস্টিটিউশন, নির্দিষ্ট কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষায় অংশগ্রহণ বা উপাসনের অংশ বিষয় নিয়ে, এটা নিয়ে স্বাধীনতা দেওয়া হবে। তোমাকে কোনো রকম এমন কিছু বলা হবে না যে না ভাই, তোমার ধর্মীয়
অনুষ্ঠান, তুমি এটা এই ধর্মের তোমার কোনো রকম শিক্ষা প্রতিষ্ঠান গঠন করতে পারবে না। ইসলাম ধর্মে আছে না বিভিন্ন যেগুলো কি হয়, কি বলে ওটাকে, হিন্দুদের দেখবে বিভিন্ন ধরনের স্কুল হয়, খ্রিস্টানদের বিভিন্ন চার্চ, চার্চ নয়, খ্রিস্টানদের বিভিন্ন স্কুল হয়, মুসলিমদের বিভিন্ন রকম স্কুল হয়, টার্মটা মনে পড়ছে না। খ্রিস্টানদের তো বিভিন্ন সেন্ট জোসেফ এগুলো অনেক কিছু থাকে, স্কুল থাকে। আর ইসলামদের কি থাকে, ইসলামদের মনে হয় মনে পড়ছে না যে ইসলামদের একটা মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কি বলা হয়, যেখানে তোমাদের টিচার নিল কিছুদিন আগে। তো যাই হোক, তারপর দেখি এবার হচ্ছে সেখান থেকে তোমাকে 28 নম্বরের ফ্রিডম আছে, তুমি করতে পারো। তারপর হচ্ছে কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস। ঠিক আছে, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট। এবার দেখো এইখানে তোমার না ওটাকে বলা হতো দাঁড়াও দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, আমার নামটা মনে না রাখলে মুশকিল হয়ে যাচ্ছে। দেখতে হবে, মুসলিম এডুকেশন মাদ্রাসা, মাদ্রাসা একটু মনে পড়ে গেল, সরি, মাদ্রাসা, মাদ্রাসা। এই কথাটাই মনে পড়ছে না তখন, মাদ্রাসা, ঠিক ঠিক ঠিক, মাদ্রাসা। আর যেগুলো আর খ্রিস্টানদের অনেক হচ্ছে যেমন থাকে তোমার দেখবে সেন্ট জর্জ, এরকম বিভিন্ন কিছু প্রতিষ্ঠান থাকে, ক্যামরেল না, ক্যামারেল বা কিছু অনেক কিছু থাকে, ঠিক আছে। তো খ্রিস্টানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধিকার আছে। এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা তোমরা নোট করে নেবে। এটা ইম্পর্টেন্ট নয় যে তোমার ধর্মীয় শিক্ষা অংশগ্রহণ করতে পারবে, ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে 28 নম্বরের একটা বিশেষ দিক আছে, যেগুলো এখানে একটা বিশেষ দিক আছে। তুমি হ্যাঁ অবশ্যই স্বাধীনতা তোমার আছে, শিক্ষা প্রতিষ্ঠানে তুমি ধর্মীয় শিক্ষা দিতে পারো, উপাসনা, ধর্মীয় শিক্ষা বা প্র্যাকটিস, যে রিলিজিয়াস প্র্যাকটিস সেখানে দিতে পারো, কিন্তু যেগুলো প্রপার সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, মানে স্টেট ফান্ড, প্রপার সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, ঠিক আছে, এমন নেই তুমি কোনো তৈরি করেছো ধর্মীয় উদ্দেশ্য নিয়ে বা কোনো একটা ধর্ম রিলিজিয়াস কোনো একটা এডুকেশনাল ট্রাস্ট বা এডুকেশনাল কোনো ইনস্টিটিউশন বানিয়েছো, তা নয়। যেগুলো স্টেট দ্বারা পরিচালিত, একদম পুরোপুরি যেগুলো একদম প্রপার স্টেট বা পুরোপুরি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সেইখানে কিন্তু কোনো রকম রিলিজিয়াস সেখানে কিন্তু কোনো রকম রিলিজিয়াস বিষয়ে শিক্ষা তুমি দিতে পারবে না, এটা 28 থেকে জানা যায়, বুঝতে পারলে। তোমাকে সমস্ত কোনো রকম ধর্মীয় শিক্ষা দেওয়া না, যে তোমাকে ইসলাম ধর্মের শিক্ষা দেওয়া হচ্ছে কোনো সরকারি প্রতিষ্ঠানে, না, হবে না। ওখানে কিন্তু ধর্মীয় নিয়ে কোনো রকম শিক্ষা, মানে ধর্ম বিষয়ে কোনো রকম শিক্ষা দেওয়া যাবে না। হিন্দু ধর্ম ভালো, হিন্দু ধর্মে এই আছে, গীতা পড়তে হবে, মুসলিম ধর্মে এই আছে, কোরআন পড়তে হবে, তোমাদের ডেলি নামাজ পড়তে হবে, এরকম কিছু কিন্তু করা যাবে না, ঠিক আছে। এবার দেখো লাস্ট, লাস্ট নয়, এখনো দুটো আছে, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস। এটা হচ্ছে সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার। মানে আমাদের যে সমস্ত মানে কালচারাল যে সমস্ত রীতিনীতি এগুলো আছে, রীতি রেওয়াজ, সেইগুলো অধিকার আছে। তুমি রীতিনীতি তোমাদের কালচারাল যে হেরিটেজ আছে সেগুলোকে তুমি পালন করতে পারো, হেরিটেজ নয়, কালচারাল যে সমস্ত প্র্যাকটিস হয় সেগুলো তুমি করতে পারো। সেখানে তোমাকে সংখ্যালঘুদের স্বার্থ অধিকার দেওয়া হবে। তো এটা মনে রাখবে, জাস্ট এই জায়গাটা মনে রাখবে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এডুকেশনাল রাইট কত, 29 থেকে 30-এর মধ্যে আছে, বাকিগুলো থাকে না। এবার সেটা, আর এখানে এটা স্টেট বা রিলিজিয়াস, এটা ইম্পর্টেন্ট হয়, ঠিক আছে। আর এখানে প্রোটেকশন মাইনরিটিস, সংখ্যালঘুদের স্বার্থের সুরক্ষা, তারপর সংখ্যালঘুদের প্রতিষ্ঠান পরিচালনার অধিকার, এগুলো এগুলো আছে। আগে সম্পত্তির অধিকার বাধ্যতামূলক বাতিল, এগুলো দরকার নেই, ঠিক আছে, এগুলো কোনো রকম ভাবে দরকার নয়। এবার হচ্ছে সেভিং টু সার্টেন লস, কিছু আইনের সুরক্ষা। অ্যাকচুয়ালি এটা ছিল সম্পত্তি, রাইট টু প্রপার্টি, যেটা আগে বললাম না, রাইট টু ফ্রিডমের অন্তর্গত। 19 মনে একেবারে লাস্টে ছিল, সিজিইএফ অনেক কিছু, অনেক কটা ভাব করেছিলাম। জিতে ছিল, না জিতে এফএ ছিল, জিতে তো ফ্রিডম টু প্রফেশন ছিল। এটা তোমাদের জিটেতে বলি নাই না, জিটে কিন্তু ফ্রিডম টু প্রফেশন আছে, ঠিক আছে, মানে তুমি যে কোনো নিজের ইচ্ছা মতো প্রফেশন চুজ করতে পারো, তোমাকে কেউ বাধ্য করো না যে না তোকে ডাক্তার হতেই হবে, ইঞ্জিনিয়ার হতেই হবে, ঠিক আছে। তারপর আসি
তো এইগুলো আছে, এগুলো অত ইম্পর্টেন্ট নয় যেহেতু এগুলো তোমার বাতিল হয়ে গেছে, মানে পরবর্তীকালে এখান থেকে ফান্ডামেন্টাল রাইটস থেকে তুলে নেওয়া হয়েছে, সেহেতু এটা অত ইম্পর্টেন্ট নয়। মানে এই জায়গাটা তুমি একেবারে কাট করে দিতে পারো। তুমি জাস্ট মনে রাখবে সেভিং ইন সার্টেন ল, এটা যদি আসে, এটা এখন বাতিল হয়ে গেছে, 31 নম্বরে ছিল। বা তোমরা মনে রাখতে পারো যে 31 নম্বর যে আর্টিকেলটা ছিল আগে, যেটা 31 নম্বর এখন বাদ হয়ে গেছে, সেখানে কি ছিল? সেখানে ছিল রাইট টু প্রপার্টি, রাইট টু প্রপার্টি, ঠিক আছে? এটা ছিল পরবর্তীকালে, এটা 44তম সংবিধান সংশোধন 1978 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটাকে লিগ্যাল রাইট করে দিয়েছে। কনস্টিটিউশন মানে ফান্ডামেন্টাল রাইট থেকে লিগ্যাল রাইট করে দিয়েছে, ঠিক আছে? এবার আসি আমরা আজকে লাস্ট যে কনস্টিটিউশনাল রিমেডিস, লাস্টে মানে বলতে পারো সংবিধানের যে 7টা অধিকার আছে বললাম, ফান্ডামেন্টাল রাইটস, সেখানে লাস্ট যে অধিকার এটা হচ্ছে মেন, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটার জন্যই তুমি আগেকার যে সমস্ত ফান্ডামেন্টাল রাইটসগুলো আছে সেইগুলো মানে সুরক্ষা বজায় রাখার জন্য এই নিয়মটা আছে, এই রাইটসটা, এই অধিকারটা আমাকে দেওয়া হয়েছে যে তোমার যখনই মনে হবে যে তোমার মানে যে সমস্ত ফান্ডামেন্টাল রাইটস আছে সেগুলোকে তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে বা দেওয়া হচ্ছে না, তুমি ডাইরেক্ট ডাইরেক্ট একদম তুমি কার কাছে চলে যাবে? ডাইরেক্ট একদম চলে যাবে তুমি সুপ্রিম কোর্টের কাছে। বুঝতে পারলে তো মানে কত বড় ক্ষমতা তুমি বুঝতে পারছো? একেবারে ডাইরেক্ট বললো সুপ্রিম কোর্টের কাছে আমার সংবিধানে এটা হচ্ছে না। রিমেডিস অফ এনফোর্সমেন্ট অফ রাইট কনফার্ড বাই দিস পার্ট। এবার এটা মনে রাখবে, এটা অত এগুলো মনে রাখার দরকার নেই, এটা মেন জিনিসটা মনে রাখবে যে ডাইরেক্ট তুমি সুপ্রিম কোর্টে যাবে, সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে পারবে যদি তোমার মৌলিক অধিকার খর্ব হয় বা তোমার মৌলিক অধিকার তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়, তাহলে কিন্তু তুমি ডাইরেক্ট একদম সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে পারবে। আর এই 32 নম্বর ধারাটাকে বা 32 নম্বর আর্টিকেলটাকে কিন্তু ডক্টর বি আর আম্বেদকর হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন বলেছে। এটা কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে যে হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন ডক্টর বি আর আম্বেদকর বলেছে, আম্বেদকর ওটা লিখছি না, ঠিক আছে, বি আর আম্বেদকর বলেছে। আর এটা হার্ট অ্যান্ড সোল কেন বলেছে? কারণ ডাইরেক্ট তুমি যেহেতু সুপ্রিম কোর্টে যেতে পারছো, ঠিক আছে? আর হাইকোর্টেও যাওয়া যায়, সেটা কিন্তু আলাদা নিয়ম অনুযায়ী। মানে হাইকোর্ট তুমি ডাইরেক্ট হাইকোর্টে যেতে পারো, কিন্তু এখানে বলা হয়েছে ডাইরেক্ট সুপ্রিম কোর্টে যেতে পারো। তোমাকে একদম সুপ্রিম কোর্ট মানে যেটা একেবারে সর্বোচ্চ আদালত, ঠিক আছে? সুপ্রিম কোর্ট যা বলে সেটা একেবারে সর্বোচ্চ ডিসিশন বলে গণ্য করা হয়। তারপর 33 আছে পাওয়ার অফ পার্লামেন্ট মডিফাই রাইটস, সশস্ত্র বাহিনীর ক্ষেত্রে এগুলো তো ইম্পর্টেন্ট নয়। তারপর প্রভৃতি ক্ষেত্রে এই অংশে প্রদত্তকাল অধিকারগুলি, মানে সশস্ত্র বাহিনীর ক্ষেত্রে যে সমস্ত সংশোধন আছে সেগুলো পার্লামেন্টকে অধিকার দেওয়া হয়েছে। যাই হোক, এগুলো তো ইম্পর্টেন্ট। রেস্ট্রিকশন রাইট পার্ট হোয়াইল ম্যাটেরিয়াল ল ইন ফোর্স অ্যান্ড ইন এ এরিয়া, কোনো অঞ্চলের সামরিক আইন, এগুলো তো ইম্পর্টেন্ট। এফোর্ট প্রভিশন ইন দ্য পার্ট, বিধান কার্যকরী, এই অংশের বিধান ও বিধান কার্যকর করতে আইন প্রণয়ন, এগুলো তো ইম্পর্টেন্ট নয়। তবে 32টা ইম্পর্টেন্ট, 32টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম এতক্ষণ পর্যন্ত? আমরা ফান্ডামেন্টাল রাইট, যে 7টা ফান্ডামেন্টাল রাইটস এবং তার ভিতরের যে আরো ভাগ আছে, সাব রাইটস বলতে পারো, বা আরো যে ভিতরের যে আরো শাখা পোশাক আছে, তো সেই ডিভিশন যেগুলো আছে সেইগুলোকে আমরা কিন্তু জানলাম, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, আজ ভিডিওটা বড় করছি না। পরের ভিডিওতে আমরা কিন্তু নেক্সট যে আর্টিকেল যেগুলো আছে ডিপিএসপি সম্বন্ধে, যেটা আছে নেক্সট স্টেপ, সেটা সম্বন্ধে জানবো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত।